যখন এই বিষয়টা ঘটলো তখন ওয়াকারুজ্জামান তিনি একমাত্র দেশে, কিন্তু বাকি নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা তারা তো দেশেই নেই, তারা তুরস্কে রয়েছেন। তাহলে কি এটাকে সাজানো হয়েছিল এইরকম একটা সময় যখন দুই বাহিনীর প্রধান থাকবে না দেশে? মানে এটা কি একটা পরিকল্পনার অংশ? বাইরে ছিল এটা আমার জানা নেই, তবে তুরস্কের প্রসঙ্গটা যখন উঠেছে আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশে যেই টোকাই এবং জঙ্গি হামলাটা হয়েছে, টোকাইদের এবং জঙ্গিদের হামলা গত 5ই আগস্ট, এবং যার ফলশ্রুতিতে একটা অবৈধ টোকাই সরকার দেশটাকে দখল করেছে। শুরু থেকেই তাদের এই যে তার্কিক যোগ, এটা আমাদেরকে বিস্মিত করেছে। এই 2 থেকে 3 দিন হলো আমার ধারণা দুর্ঘটনার দিনই মনে হয় তার্কির যে প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে এসেছিল, সে বাংলাদেশ ত্যাগ করেছে। এরা কিন্তু বাংলাদেশে মিলিটারি ইকুইপমেন্ট সাপ্লাই করবার জন্য এক ধরনের চুক্তির জন্য এসেছিল। আপনি জেনে থাকবেন বাংলাদেশের সামরিক যে অ্যামুনিশন গুলো বা সামরিক সরঞ্জাম সাপ্লাই দেওয়ার একটা বড় বা একটা বিশাল অংশ হচ্ছে চায়না। ফলে এখানে কিন্তু মাথা রাখতে হবে যে এই ধরনের অস্ত্র কেনা, এখানে 2 পয়সা টাকা পকেটে পড়া, তারপরে টেন্ডারকে কেন্দ্র করে নিজেদের একটু আখের গোটানো, এবং সেনাবাহিনীতে তো এই দুর্নীতিগুলো আছে। আপনার ভাঙাচোরা জিনিসপত্র কিনে নিয়ে এসে এটা ওভার প্রাইস দেখানো হয়। ধরা যাক মানে যে জিনিসটা আপনি জানি না, একটা হিন্দি মুভি আছে রুস্তম, আপনি যদি ওইটা কল্পনা করেন তাহলে বুঝতে পারবেন যে ভাঙাচোরা এই ধরনের বিমানগুলোকে বা অস্ত্রগুলোকে কিনে নিয়ে এসে এগুলোকে ওভার প্রাইস দেখানো হয়। সেখানে যারা এগুলো ডিল করে তাদের পকেটটা ভারী হয়। বাংলাদেশ সেনাবাহিনী ঠিক এরকম ভাবে একটা করাপ্টেড জায়গাতে চলে যাচ্ছে এবং গেছে, এবং এইসব সমস্ত কিছু আমার মনে হয় সামনে আসা উচিত। কিন্তু আনফর্চুনেটলি আমরা শুধুমাত্র আমাদের সন্দেহ বাড়ছে, আমাদের যে রহস্য, সেই রহস্যের পয়েন্টও বাড়ছে। ফলে আমি আপনাকে এই সামারিটুকু বলতেই পারি ইন্দিরাদি, যে এই ঘটনার পরপর থেকে আপনি যদি 1, 2, 3, 4 করে মেলাতে থাকেন এবং ঘটনার ক্রম পর্যায়ে আপনি মেলাতে থাকেন, আমরা কিন্তু নিশ্চিতভাবে দেখেছি যে পাইলট কিন্তু সুস্থভাবেই মোটামুটি বের হয়েছে, তার প্রাণ আছে, ফাইন, তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন, কিন্তু তিনি কিন্তু ইজেক্ট করে বের হয়ে গেছেন, হাতিয়ে নিয়ে আসছেন তাকে। এরকম একটা অবস্থাতে লোকটা মারা গেল কিভাবে? তাকে কি মেরে ফেলা হলো? এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে কি হত্যা করা হয়েছে আসলে, যাতে করে তিনি বের হয়ে সাংবাদিকদেরকে কিছু না বলতে পারেন, এই পরিকল্পনার কথা বলে না দিতে পারেন? এই ছাত্রদেরকে হত্যা করবার পর ছাত্রের সংখ্যা বলতে না পারা, আসতে না দেওয়া, এই প্রত্যেকটা জিনিসই আমার কাছে মনে হয় পরিচালিত হওয়া উচিত, সামনে আসা উচিত। কোথাও কি এই প্ল্যানটা, আমি একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাইবো, যে এটা কার নির্দেশে হয়েছে, নির্দেশটা কে দিয়েছিল? আমার তো মনে হয় যে এটা একটি সম্মিলিত আসলে প্রচেষ্টা। আপনি জানেন যে মার্কিন নাগরিক রজার রহমান ওরফে খলিলুর রহমান, তারপরে হচ্ছে যে ওয়াকারুজ্জামানের দিকে আমাদের সন্দেহের তীর সামনে এসেছে। আপনি জানেন যে গোপালগঞ্জ গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে ওয়াকারুজ্জামান, যার নির্দেশে এটা হয়েছে বলে আমরা মনে করি। এবং আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত, এবং আসিফ নজরুল, এই লোকগুলোকে বা এই লোকগুলোর আপনার জড়িত থাকার বিষয়াদি আপনি আসলে উড়িয়ে দিতে পারেন না। এখন আসলে এই অবৈধ সরকার থাকা অবস্থায় তো আপনি আসলে সত্যটা জানতে পারবেন না। এই সত্যটা আপনি জানতে পারবেন যখন একজন নির্বাচিত সরকার আসবে এবং তাদের যদি সদিচ্ছা থাকে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তার আগে ছাড়া তো আমি আসলে এই ধরনের সুষ্ঠু তদন্ত আশা করতে পারি না। সেই ব্যাপারে আপনাকে আর কি বলবো, এভরিথিং। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে ঘিরে যে ভয়ানক রকমের ষড়যন্ত্রটা চলছে, একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে একটা ব্যানানা রিপাবলিক করবার যে প্রয়াস, সেটিরই একটি অংশ হিসেবে আমি মনে করি যে এই পুরো ঘটনাটি চলছে। একদম। এবং এই যে ঘটনাটা যে পূর্ব পরিকল্পিত, সেটার আরেকটা ইঙ্গিত, মানে ঘটনাটা যে ঘটানো হয়ে থাকতে পারে, অ্যানোনিমাস বলে একটা পেজ, সেখান থেকে কিন্তু গত 2 দিন আগে একটা এরকম তথ্য সামনে এসেছিল যে একটা স্কুল ভবন ভেঙে পড়তে পারে এবং সেখানে কিছু পড়ুয়ার মৃত্যু হতে পারে। এই অ্যানোনিমাস বলে একটা পেজ যেটা প্রকাশ্যে এসেছিল এবং তারা এরকম কিছু কথা বলেছিল। এখান থেকে তো আরো তথ্য আগেও এসেছিল এই অ্যানোনিমাস পেজ সম্পর্কে, আমার মনে হয় আপনিও জানেন, যে সেখানে বিমান বাহিনীর ভেতরে কি চলছে, ক্যানোপির ভেতর কিভাবে সেখানে নানা রকম কুকর্ম করা হয়, খারাপ কাজ করা হয়, এবং একজন পাইলট কি করে খারাপ কাজ করে এক প্রভাবশালীর
হস্তক্ষেপে বেঁচে গিয়েছিলেন, সেগুলো সবটাই এই পেজের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। কোথাও কি একটা ইঙ্গিত আগে থাকতেই দেওয়া হয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাই সেটাও কি একটা পার্ট বলে আপনি মনে করেন? দেখেন, এই অ্যানোনিমাস পেজের এই মেসেজটা আমার কাছে সিগনিফিকেন্ট। এই কারণে সিগনিফিকেন্ট, দেখেন, কাকতলীয় ঘটনা হতে পারে, কিন্তু এমন ভাবে কাকতলীয়, এতটা সুচারুভাবে আপনার একটা ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে, এবং এই একই রকম ভাবে একটা স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হলো, ছাত্ররা মারা গেল, একই ধরনের ঘটনাগুলো আসলো। মানে তারা কিন্তু এখানে বলছে যে তারা ড্যাম সিরিয়াস এবং তাদের কাছে নানান ধরনের ইন্টেলিজেন্স আছে, যেটার প্রেক্ষিতে তারা বলছে। ঠিক আছে? সো তার মানে হচ্ছে যে এই ধরনের পরিকল্পনা যদি না হতো, তাহলে সেগুলোকে ইন্টারসেপ্ট করা অন্য দেশের বা অন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে বা যেভাবেই বলেন না কেন, এই জিনিসগুলো লিক হওয়া বা সামনে আসা, এগুলো আমার কাছে নিছক কাকতালীয় মনে হয় না। আমার কাছে আসলে এদের এদের এই স্ট্যাটাসটা আসলেই বিস্ময়কর ছিল। যদিও আমার কাছে ক্লু নেই তারা কারা, কোত্থেকে এলো, কিভাবে বললো, বা তাদের এই বক্তব্য সত্যি প্রমাণিত হওয়ার পরে এটা নিয়ে তো আসলে সন্দেহের আসলে অবকাশ আমার অন্তত পক্ষে নেই, অন্যদের থাকতে পারে, যে এই পুরো প্লেন ক্র্যাশের ঘটনা হচ্ছে একটি পরিকল্পিত ঘটনা, এই গোপালগঞ্জ গণহত্যা এটাকে সরিয়ে দেওয়ার জন্য এবং এটাকে সামনে থেকে সরানোর জন্য একটা প্রচেষ্টা। এবং এইটার আড়ালে আমেরিকার সাথে কি চুক্তি হচ্ছে, আমেরিকার সাথে যে নন ডিসক্লোজার চুক্তিটা আমরা দেখতে পেয়েছি প্রায় 22-23 পাতার, সেই চুক্তি নিয়ে যখন আমরা কথা উঠিয়েছি, ঠিক তখনই কিন্তু একের পর এক গোপালগঞ্জের গণহত্যা থেকে শুরু করে আজকের প্লেন ক্র্যাশ হয়েছে। তাহলে আমেরিকা কি বাংলাদেশে এমন কিছু করতে চাইছে যেগুলো তারা লুকাতে চায়, যেগুলো তারা জনসমক্ষে আনতে দিতে চায় না, এবং সেটার জন্য শত শত প্রাণও তাদের কাছে তুচ্ছ? এটা তো আসলে আমেরিকার জন্য খুবই নর্মাল। আমেরিকার প্রেসক্রিপশনেই কি বাংলাদেশ চলছে নাকি? এবং তাদের আপনার পাহারাদার হয়ে আইএসআই এর এজেন্টরা এই ঘটনাস্থলে কি করছেন? আপনাকে একটা কথা আমি গুরুত্বপূর্ণ বলতে ভুলে গেছি, যে এই ঘটনাস্থলে আমাকে দুজন সাংবাদিক অন্ততপক্ষে রিপোর্ট করেছে যে বেশ বাংলাদেশের মতো নয়, বেশ ফর্সা এবং প্রায় 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা বেশ কিছু লোক, যাদেরকে প্রথম দেখাতে যাদেরকে বাংলাদেশি মনে হয় না, এরকম কিছু লোক নিজেদের ভেতরে কথাবার্তা বলছিল উর্দুতে। তো আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম যে উর্দুতে মানে আশেপাশের কোনো পাকিস্তানি হাই কমিশনের কর্মকর্তা কিনা। আমি বলেছেন না, এই ধরনের প্রোটোকল ছাড়া হাই কমিশনের কর্মকর্তারা কখনোই এই ধরনের ঘটনাস্থলে আসবে না, এবং সেখানে কোনো বিহারি ক্যাম্পও নেই যে কেউ উর্দুতে কথা বলবে। ফলে এই পুরো রাবলসের মধ্যে এই ঘটনাস্থলে আপনি যখন দুজন উঁচা লম্বা দুজন ব্যক্তির কথা একজন সাংবাদিক বলছে, এখন সেই সাংবাদিক আমার সাথে তার সাংবাদিকের সেই সম্পর্কটা ফাজলামির সম্পর্ক না, বা এমন না যে তিনি আমাকে মন চাইলেন একটা ধুম করে একটা গুজব এনে আমার কানে দিলেন। অত্যন্ত সিরিয়াস, এবং বাংলাদেশের প্রখ্যাত যে 3টা পত্রিকা আছে, 3টা পত্রিকা যদি আমি ধরি, সে 3টা পত্রিকার একজন।